হ্যালো ভিউয়ার্স, কথার কথা 2014 সালে আমি আর আমার বন্ধু আফসার মিলে চালু করলাম একটি সুপার শপ। নাম দিলাম ঢাকোরা। আমরা দুজন মিলে খাটালাম মোট 1 কোটি টাকা। 50 লাখ ও দিল, 50 লাখ আমি দিলাম, অর্থাৎ 50-50 মালিকানায় দোকান চালু হলো। 5 বছরে ব্যবসা জমে গেল, কাস্টমার ভিড় করতে লাগলো। আমরা সিদ্ধান্ত নিলাম কোম্পানি খুলব, মানে ব্যবসা বড় করব। এখন বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমাদের কোম্পানি খুলতে হবে। এজন্য প্রথমেই রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের ওয়েবসাইটে গিয়ে নিতে হলো কোম্পানির নামের ক্লিয়ারেন্স। তারপর বানানো হলো এমন কিছু কাগজপত্র যেগুলো ছাড়া বাংলাদেশে কোনো কোম্পানির জন্মই নিতে পারবে না। প্রথমটি হলো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বা MOA। এটি কোম্পানির পরিচয়পত্র। এখানে লেখা থাকে এই কোম্পানির নাম কি, কী ধরনের ব্যবসা করবে, কত টাকা মূলধন আর মালিক কারা কারা। এরপর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এটা কোম্পানির ভিতরের নিয়মকানুন, কে কিভাবে সিদ্ধান্ত নেবে, লাভ কিভাবে ভাগ হবে, ডিরেক্টর কে হবে, সব কিছু এখানেই লেখা থাকবে। এই 2 কাগজ বানিয়ে আমরা ব্যাংকে শেয়ার মানি ডিপোজিট করলাম। সরকার তখন সব কিছু চেক করে বলল, ঠিক আছে, এই কোম্পানিটা আইন অনুযায়ী বৈধ। আর তখনই আমাদের হাতে যে কাগজটি এলো সেটার নাম সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। এই কাগজের মানে হলো আজ থেকে ঢাকোরা আর কেবল একটি আইডিয়া না, ঢাকোরা এখন আইনগতভাবে জন্ম নেয়া একটি কোম্পানি। সোজা কথায় সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন হলো কোম্পানির জন্মসনদ। ব্যাস, এভাবেই ঢাকোরা হয়ে গেল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, যার মানে হলো মালিকানা নির্দিষ্ট, অর্থাৎ আমার আর আমার বন্ধু আফসারের। শেয়ার পাবলিকের জন্য নয়, লাভ লস শুধুই আমাদের, অর্থাৎ আমার আর আমার বন্ধুর। পরবর্তী 5 বছর ব্যবসা বেশ ভালো রকম হলো, ব্যবসা ফুলে ফেপে উঠল। এখন আমরা চাই বাংলাদেশের 64 জেলায় 64টা ঢাকোরা সব খুলতে। হিসেব করে দেখলাম লাগবে প্রায় 20 কোটি টাকা। এত টাকা আসবে কই থেকে? ব্যাংকে গেলাম। ব্যাংক বলল ঋণ নিলে বছরে 12% সুদ দিতে হবে। ভেবে দেখলাম এত সুদ দিলে আমাদের লাভের বড় অংশই চলে যাবে ব্যাংকের পকেটে, আর ব্যবসায় লাভ হলো নাকি লস হলো তা ব্যাংক দেখবে না, তাকে সুদ আসলে টাকা ফেরত দিতেই হবে। ঠিক করলাম ব্যাংকে ঋণই নেব না, আমরা জনগণের কাছে যাব, জনতাকে বলবো আপনারা আমাদের পার্টনার হন, আমাদের লাভ হলে আপনাদেরও লাভ হবে। যখনই একটি কোম্পানি প্রথমবারের মতো আমজনতার কাছে মালিকানা বিক্রি করার সিদ্ধান্ত নেয় সেটাকে বলে গোয়িং পাবলিক, আর পুরো প্রক্রিয়াকে বলা হয় IPO বা ইনিশিয়াল পাবলিক অফারিং। কিন্তু চাইলেই হুট করে পাবলিকের কাছে টাকা চাওয়া যায় না। বাংলাদেশে এর জন্য কঠোর কিছু ধাপ পাড়ি দিতে হয়। প্রথমেই আমরা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদিত একটি ইস্যু ম্যানেজার তথা মার্চেন্ট ব্যাংক নিয়োগ করলাম। ব্যাংক বললেই আমাদের মাথায় আসে সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংকের মতো ব্যাংকগুলো, যেখানে আমজনতা অ্যাকাউন্ট খুলে টাকা রাখে। এগুলোকে বলে কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকে জনগণ অ্যাকাউন্ট খুলে টাকা জমা করে, সেই টাকা দিয়ে ব্যাংক ব্যবসায়ীদের লোন দেয়। সুদ আসলে রিটার্ন নেয়, সেই সুদের কিছু অংশ আবার অ্যাকাউন্ট হোল্ডারদের দেয়, আর বাকি টাকা তাদের প্রফিট। এটাই তাদের ব্যবসা। এসব বাণিজ্যিক ব্যাংকের বস হলো বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক। অন্যদিকে মার্চেন্ট ব্যাংক কাজ করে ইকুইটি বা মালিকানা নিয়ে। এরা কোম্পানিকে শেয়ার বাজারে এনে দেয়, অর্থাৎ ইস্যু ম্যানেজারের রোলটি প্লে করে, বড় বড় কোম্পানির মার্জার করায়, কোম্পানি বিক্রি করে দেয়, পোর্টফোলিও ম্যানেজমেন্টের কাজও করে। এদের বস হলো বিসেক বা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিসেক অনুমোদিত বাংলাদেশি মার্চেন্ট ব্যাংকগুলোর একটি লিস্ট। ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তো আমাদের ইস্যু ম্যানেজার ধরুন EBL ইনভেস্টমেন্ট লিমিটেড। এদের কাজ এখন পুরো প্রসেসটা গাইড করা। বিসেক তালিকাভুক্ত একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মকে অডিটর হিসেবে নিয়োগ দেওয়া হলো, ধরুন আহসান মঞ্জুর অ্যান্ড কর্পোরেশন। তারা আমাদের বিগত 5 বছরের হিসাব অডিট করলো। অডিটের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভিত্তিতে ইস্যু ম্যানেজার ও ভ্যালুয়াররা নির্ধারণ করলো যে ঢাকোরার আনুমানিক ভ্যালু এখন প্রায় 30 কোটি টাকা। ইস্যু ম্যানেজার ব্যাংক এখন আমাদের কোম্পানির ব্যবসা, ঝুঁকি, লাভ সব বিস্তারিত লিখে একটি বই বানালো, যেটাকে বলে প্রসপেক্টাস। এরপর নিয়ম মেনে আমরা আন্ডাররাইটার নিয়োগ করলাম, যাদের কাজ হলো অনেকটা ইন্স্যুরেন্সের মতো।
যদি কোনো কারণে আইপিওতে পাবলিক সব শেয়ার না কেনে, অর্থাৎ আমাদের শেয়ার বিক্রি না হয়, তবে যেটুকু শেয়ার বিক্রি হবে না সেগুলো এই আন্ডাররাইটাররা কিনে নিতে বাধ্য থাকবে। এতে কোম্পানির রিস্ক কমে গেল। আন্ডাররাইটারের ভূমিকা অধিকাংশ সময় পালন করে মার্চেন্ট ব্যাংক তথা ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো। ক্ষেত্রবিশেষে ব্রোকারেজ হাউসও আন্ডাররাইটার হয়। আন্ডাররাইটার হতে হলে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিসেকের অনুমোদন বাধ্যতামূলক। ইস্যু ম্যানেজার, প্রসপেক্টাস, সব পেপারস এবং আন্ডাররাইটারের গ্যারান্টি বিসেক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে জমা দিল। আমাদের প্রস্তাব হলো পাবলিকের জন্য 2 কোটি নতুন শেয়ার ছাড়ব। প্রতি শেয়ারের ভ্যালু 10 টাকা, অর্থাৎ আমরা 20 কোটি টাকা তুলতে চাই। শেয়ার সংখ্যা ও মূলধনের এই কাঠামো আমরা প্রস্তাব করলাম, আর বিসেক সেটা যাচাই বাছাই করলো। বিসেক শেয়ারের দাম ঠিক করে দেয় না, তারা শুধু দেখে কোম্পানির পেইড আপ ক্যাপিটাল কত, শেয়ার সংখ্যা পাবলিকের অফারিং নিয়ম অনুযায়ী যুক্তিসঙ্গতভাবে হচ্ছে কিনা। সব যাচাই বাছাই করে সন্তুষ্ট হওয়ার পর বিসেক আমাদের পাবলিক অফারিংয়ের জন্য কনসেন্ট লেটার দিয়ে দিল। আবেদন থেকে অনুমোদন পর্যন্ত এই পুরো আইপিও প্রক্রিয়ায় সময় লাগতে পারে 6 মাস থেকে 12 মাস। বিসেকের অনুমতি পাওয়ার পর আমরা নিউজ পেপারে আমজনতার জন্য বিজ্ঞাপন দিলাম, বললাম আমাদের শেয়ারের দাম 10 টাকা, আপনারা কে কে মালিক হতে চান আমাদের কোম্পানির, আবেদন করুন বা সাবস্ক্রাইব করুন। এখন শেয়ার কিনতে হলে বিনিয়োগকারীকে একটি বিও অ্যাকাউন্ট খুলতে হবে। বোঝার জন্য বলি, ব্যাংক অ্যাকাউন্ট টাকা রাখার জায়গা, বিও অ্যাকাউন্ট শেয়ার রাখার জায়গা। ব্রোকারেজ হাউস হলো দালাল বা মিডলম্যান, আর স্টক এক্সচেঞ্জ হলো বাজার। আপনি একটি ব্রোকারেজ হাউসে গিয়ে বিও অ্যাকাউন্টের জন্য আবেদন করবেন। এনআইডি, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ছবি, সিগনেচার ও অন্যান্য চাহিদা মাফিক কাগজপত্র দেবেন। ব্রোকার আপনার নামে বিও অ্যাকাউন্ট খুলে দিল। আপনি একটি বিও নাম্বার পাবেন। এই বিও নাম্বার দিয়েই আইপিও আবেদন করতে পারবেন। এই বিও নাম্বার দিয়েই ভবিষ্যতে স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনাবেচা করতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু নাম করা ব্রোকারেজ হাউসের নাম, দেখে নিতে পারেন। যেহেতু আমাদের কোম্পানি ঢাকরার অনেক নামডাক ইতিমধ্যেই হয়ে গেছে, তাই হুমড়ি খেয়ে মানুষ আবেদন করলো আমাদের শেয়ার কেনার জন্য। আমরা চেয়েছিলাম 2 কোটি শেয়ার ফিক্সড প্রাইসে বিক্রি করতে, কিন্তু আবেদন পড়ল 10 গুণ বেশি। ফিক্সড প্রাইস পদ্ধতিতে চাহিদার বেশি আবেদন পড়লে সবাইকে শেয়ার দেওয়া তো সম্ভব হবে না। বাংলাদেশের নিয়ম অনুযায়ী এজন্য তখন করতে হবে লটারি। লটারি শেষে ভাগ্যবান আবেদনকারীদের বিও অ্যাকাউন্টে শেয়ার ঢুকে গেল বা অ্যালটমেন্ট হলো, আর যারা শেয়ার পেল না তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিফান্ড হয়ে গেল। শেয়ার বন্টন শেষ হওয়ার পর আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ ডিএসই এর কাছে তালিকাভুক্তির আবেদন করলাম। ডিএসই সেটা অনুমোদন করলো। ব্যাস, এর পরের দিন থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমাদের কোম্পানি অর্থাৎ ঢাকরা শেয়ার লেনদেন শুরু হলো। ঢাকরা এখন অফিসিয়ালি পাবলিক লিমিটেড কোম্পানি। এখানে একটা টেকনিক্যাল কথা বলি, মনে রাখবেন আইপিও দেওয়ার আগেই কাগজপত্রে ঢাকরাকে কিন্তু প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানি হতে হয়েছে। যাই হোক, তবে আজকাল বড় বড় কোম্পানিগুলো ফিক্সড প্রাইসে না দিয়ে বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও দেয়, যেখানে শেয়ারের দাম ঠিক করে মার্কেট অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। সেসব জটিলতায় আমি আজকে যাচ্ছি না। এবার একটা জরুরি হিসাব বুঝুন। আইপিও করার আগে ঢাকরার 50% মালিক ছিলাম কে? আমি, আর বাকি 50% আমার বন্ধু আফসার। কিন্তু যখন আমরা পাবলিকের কাছে হাত পাতলাম তখন আমরা কোম্পানিটাকে একটু নতুন করে সাজালাম। আইপিও করার আগে অডিটর ঢাকরার ভ্যালুয়েশন করেছিল প্রায় 30 কোটি টাকা, অর্থাৎ তখন কোম্পানির ভ্যালু বা মূল্য 30 কোটি টাকা। এখন কোম্পানিটাকে সমান 3 কোটি টুকরা হিসেবে চিন্তা করেন তো। প্রতি টুকরার দাম 10 টাকা। যেহেতু কোম্পানির প্রতিটি শেয়ার ভ্যালু ধরা হয়েছে 10 টাকা, সেজন্য বললাম। সেই হিসেবে আইপিও করার আগে আমার ছিল কোম্পানির 1,50,00,000 টুকরা বা শেয়ার, যা 15 কোটি টাকার সমান। আমার বন্ধু আফসারের ক্ষেত্রেও হিসাবটি তেমনই। আইপিও হয়ে গেলে পাবলিকের জন্য ইস্যু হলো আরও 2 কোটি নতুন শেয়ার। তাহলে এখন কোম্পানির মোট শেয়ার সংখ্যা কত হলো? আমাদের 3 কোটি, আর পাবলিকের জন্য ইস্যু করা নতুন 2 কোটি, অর্থাৎ টোটাল 5 কোটি শেয়ার। এবার খেয়াল করুন, 5 কোটির মধ্যে আমার এখন আছে 1.5 কোটি শেয়ার, অর্থাৎ আমি এখন 5 কোটির 1.5 কোটি মানে 30% শেয়ার হোল্ডার। ভাবতেছেন মালিকানা কমে যাওয়ায় আমার লস হলো? মোটেই না, কারণ কোম্পানির প্রতি শেয়ার ভ্যালু যদি 10 টাকা হয় তাহলে 5 কোটি শেয়ারের মোট মূল্য 50 কোটি টাকা। অর্থাৎ আইপিও করার আগে অডিটররা ঢাকরার আনুমানিক ভ্যালু ধরেছিল প্রায় 30 কোটি টাকা। আইপিও শেষে বাজার দরে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন বা মার্কেট ক্যাপ দাঁড়ালো 50 কোটি টাকা।
এই 50 কোটি টাকার কোম্পানিতে আমার শেয়ার কত? 30%। 50 কোটির 30% মানে কত? সেই 15 কোটি টাকাই। তার মানে আমার মালিকানার পার্সেন্টেজ 50% থেকে কমে 30% হলেও টাকার অঙ্কে আমার সম্পদের পরিমাণ কিন্তু কমেনি, বরং আগে যেটা ছিল খাতা কলমের হিসাব, এখন সেটা শেয়ার বাজারে স্বীকৃত দরে আমার রিয়েল অ্যাসেট বা সম্পদ হয়ে গেল। আইপিওর পর উদ্যোক্তাদের অর্থাৎ ঢাকরার ক্ষেত্রে আমার আর আফসারের শেয়ার সাধারণত 1 থেকে 3 বছর পর্যন্ত লক ইন থাকবে। মানে হলো আমরা হুট করেই এই লক ইন পিরিয়ডে নিজের মালিকানাধীন শেয়ার বিক্রি করে ভেগে যেতে বা পালিয়ে যেতে পারবো না। আইপিওতে সরাসরি 2 কোটি শেয়ার বিক্রি করে যে 20 কোটি টাকা তোলা হলো, সেই টাকা সরাসরি কোম্পানির কাজে লাগলো। এটা হলো প্রাইমারি মার্কেট। কিন্তু আইপিও লটারিতে শেয়ার পাওয়ার পর একজন শেয়ার হোল্ডার যেমন আপনি যখন সেটা বিক্রি করতে চাইবেন, তখন তো আর কোম্পানির কাছে ফেরত দিতে পারবেন না, আপনি বেচবেন অন্য কোনো বিনিয়োগকারীর কাছে। এই কেনাবেচা যেখানে হয় সেটাই হলো সেকেন্ডারি মার্কেট বা স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, এখানে শেয়ার কেনাবেচা করতে হয় ব্রোকারেজ হাউসের মাধ্যমে। ধরা যাক রফিক সাহেব আইপিও লটারিতে ঢাকরার 10,000 শেয়ার কিনেছিল 10 টাকা দরে, অর্থাৎ মোট 1 লাখ টাকার শেয়ার কিনেছিল। পরবর্তী 6 মাস সারা দেশে ঢাকরা ভালোই ব্যবসা করলো, সুনাম ছড়িয়ে পড়ল। কিন্তু রফিক সাহেবের হঠাৎ খুব টাকার দরকার হলো। রফিক সাহেব তার হাতে থাকা ঢাকরার শেয়ার বিক্রি করে দিতে চাচ্ছেন। নামের এক ব্যক্তি দেখলো ঢাকরা তো ভালোই ব্যবসা করতেছে, এর ফিউচার অনেক ভালো। করিম ঢাকরার শেয়ার কিনতে চাচ্ছে। করিমের মতো আরও অনেকেই চাচ্ছে ঢাকরার শেয়ার কিনতে, অর্থাৎ ঢাকরার শেয়ার ডিমান্ড এখন বেশ হাই। এই সুযোগে রফিক সাহেব করিমের কাছে 12 টাকা দরে তার কাছে থাকা 10,000 শেয়ার বিক্রি করে দিল। অর্থাৎ যে 10,000 শেয়ার রফিক কিনেছিল 1 লাখ টাকা দিয়ে, তা 1,20,000 টাকায় বিক্রি করলো করিমের কাছে। রফিক এই যে 20,000 টাকা লাভ করলো, এটাই তার ক্যাপিটাল গেইন। এবার খেয়াল করুন, আরেকটি বিষয় কিন্তু ঘটে গেল। করিম যদি সেদিন ঢাকরার একটি শেয়ার 12 টাকায় কেনে, তার মানে ঢাকরার শেয়ার মূল্য তখন 12 টাকা। সে হিসেবে ঢাকরার 5 কোটি শেয়ারের মোট মূল্য তখন 12 × 5 কোটি অর্থাৎ 60 কোটি টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ কিন্তু 50 কোটি থেকে বেড়ে 60 কোটি টাকা হয়ে গেল। এটাই হলো কোম্পানির ওই মুহূর্তের মার্কেট ক্যাপ বা বর্তমান বাজার মূল্য। কারণ স্টক মার্কেটে মার্কেট ক্যাপ সবসময় শেয়ারের সর্বশেষ ট্রেডেড ভ্যালুতে হিসাব করা হয়। এখন আমি যেহেতু কোম্পানির 30% শেয়ার হোল্ডার, তাহলে আমার সম্পদ কত হলো? 60 কোটির 30% অর্থাৎ 18 কোটি টাকা। দেখলেন তো, আমার সম্পদ হুট করে 3 কোটি টাকা বেড়ে গেল। এখন ধরুন 2024 সালে ঢাকরা নেট প্রফিট করলো 5 কোটি টাকা। এই নেট প্রফিটকে ভাগ দেন কোম্পানির মোট শেয়ার সংখ্যা দিয়ে, অর্থাৎ 5 কোটি টাকা ডিভাইডেড বাই 5 কোটি শেয়ার কত আসে? তাহলে দেখবেন প্রতি শেয়ারের আয় 1 টাকা। এটাই কোম্পানির আর্নিং পার শেয়ার বা ইপিএস। এখন কোম্পানির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিল এবছরের লাভের টাকা শেয়ার হোল্ডারদের ভেতরে বন্টন করে দেয়া হবে, কিন্তু পুরোটা নয়, ইপিএসের 50%, অর্থাৎ প্রতি শেয়ারে 50 পয়সা। তার মানে হলো কেউ যদি ঢাকরার মাত্র একটি শেয়ারের মালিক হয়, তাহলে সেও লাভের অংশ পাবে 50 পয়সা। এটাই হলো ডিভিডেন্ড। হিসাবের সুবিধার জন্য বলি, যদি 100 টাকা শেয়ারে 5 টাকা ডিভিডেন্ড পান, তার মানে ডিভিডেন্ড ইল্ড হলো 5%। ব্যাংকের সুদের চেয়ে এটা বেশি নাকি কম, সেটা তুলনা করে দেখবেন। মনে রাখবেন, ডিভিডেন্ড কোনো গ্যারান্টি না, এটা কোম্পানির সিদ্ধান্ত। সে দিতেও পারে, নাও পারে। কোম্পানি হয়তো ডিসিশন নিতে পারে ডিভিডেন্ড না দিয়ে লাভের টাকাটা পুনরায় ব্যবসায় খাটিয়ে ব্যবসা আরও বড় করতে। এখন কোম্পানির ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার যদি 1 টাকা হয়, আর ওই কোম্পানির একটি শেয়ার কিনতে আপনার যদি 12 টাকা ইনভেস্ট করা লাগে, তাহলে কেবল কোম্পানির শেয়ার প্রতি লাভ অর্থাৎ ইপিএসের মাধ্যমেই আপনার বিনিয়োগ উঠে আসতে কত বছর সময় লাগবে? 12 ডিভাইডেড বাই 1 = 12 বছর। দেখুন ভাই, এটা হাইপোথেটিক্যাল একটা হিসাব, কোনো গ্যারান্টি না। এই 12 হলো ওই কোম্পানির পি রেশিও বা প্রাইস টু আর্নিং রেশিও। এটা কেন গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন মার্কেটে গুজব ছড়িয়ে গেল ঢাকরা কোম্পানির মালিক অর্থাৎ আমার বন্ধু আফসার ভবিষ্যতে এমপি হবে। মানুষ ভাবলো তাহলে তো নিশ্চিত সামনে কোম্পানি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে।
ফলাফল হুজুগে পড়ে সবাই ঢাকরার শেয়ার কিনতে চাচ্ছে, ডিমান্ড বেড়ে গেল। ফলাফল একটি শেয়ারের দাম 12 টাকা থেকে বেড়ে হয়ে গেল 100 টাকা। কিন্তু বাস্তবে সারা বাংলাদেশে ঢাকরার ব্যবসা তো আর রাতারাতি বাড়বে না। ঢাকরার নেট প্রফিট পরের বছরও সেই 5 কোটি টাকার আশেপাশেই থাকবে, হয়তো 6 কোটিই হবে। এখন যদি আপনি হুজুগে পড়ে 100 টাকা দরে ঢাকরার শেয়ার কিনে নেন, তবে আপনার এই 100 টাকার বিনিয়োগ কেবল কোম্পানির শেয়ার প্রতি লাভ অর্থাৎ ইপিএসের মাধ্যমে উঠে আসতে কত সময় লাগবে? 100/1 = 100 বছর। অর্থাৎ এবার পি রেশিও হয়ে গেল 100। তাহলে বলুন, 100 টাকা দরে ঢাকরার শেয়ার কেনা কি বুদ্ধিমানের কাজ হবে? মোটেই না। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, কারণ 100 বছরের মধ্যে কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, বিলুপ্ত হয়ে যেতে পারে। শেয়ার বাজারে আছে হাজার হাজার কোম্পানি। বড় বড় নামের কোম্পানির এত বড় বড় নাম মনে রাখাও ঝামেলা, লেখাও ঝামেলা। তাই প্রত্যেক কোম্পানির একটা শর্ট নেম বা কোড থাকে। ঢাকরার এই কোডটি ধরুন ডিকেডি। অ্যাপেলের যেমন AAPL, টেসলা TSLA, এটাকেই বলে টিকার সিম্বল। যদি দেখেন প্রতিদিন একটি কোম্পানির লাখ লাখ শেয়ার কেনাবেচা হচ্ছে, তাহলে সেই কোম্পানির শেয়ার ভলিউম বেশি। ভলিউম বেশি মানে লিকুইডিটি ভালো, যখন খুশি শেয়ার বিক্রি করে টাকা তুলে নিতে পারবেন। কিন্তু যদি ভলিউম কম হয়, শেয়ার আটকে যাওয়ার ঝুঁকি আছে। দেখবেন শেয়ার বিক্রি করতে চাচ্ছেন কিন্তু সেই কোম্পানির শেয়ার কেউ কিনতে চাচ্ছে না, ঝামেলায় পড়ে যাবেন। শেয়ার কেনার আগে এই 3টি জিনিস অন্তত দেখবেন: ইপিএস, পি রেশিও এবং ডিভিডেন্ড ইল্ড। শেয়ার বাজারের সব কোম্পানি এক না। আমাদের ঢাকরা যদি পরবর্তী 20 বছর ধরে সততার সাথে ব্যবসা করে প্রতি বছর লাভ দেয়, তবে এটি হয়ে যাবে ব্লু চিপ স্টক, স্কয়ার ফার্মা বা গ্রামীণফোনের মতো। এদের শেয়ার রিলেটিভলি কম ঝুঁকিপূর্ণ। আর যদি কালকেই একজন এসে বলে, আমি সাদে জমি কিনতেছি, আমার কোম্পানির শেয়ার কেন, অনেক লাভ পাবা, এটা হলো পনি স্টক বা জাং স্টক। এগুলোর দাম হুট করে বাড়ে, আবার হুট করে জিরো হয়ে যায়। জুয়ারিরা এগুলো খুব পছন্দ করে। সব পনি স্টক স্ক্যাম না, কিন্তু বেশিরভাগ রিটেল ইনভেস্টরদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে ঢাকরাকে বানালাম পাবলিক লিমিটেড কোম্পানি। কাগজে কলমে কোম্পানির মালিকানা এখন আর কেবল আমার আর আফসারের কাছে নেই। সব শেয়ার হোল্ডাররাই এই কোম্পানির এখন অংশীদার। কোম্পানির 30% শেয়ার হোল্ডার আমি, 30% শেয়ার হোল্ডার আফসার, আর 40% শেয়ার হোল্ডার আম জনতা। এখন প্রশ্ন, এই 40% কি চাইলেই আমাদের বের করে দিতে পারে? উত্তর হলো না, কারণ কোম্পানি এখন চালাবে বোর্ড অফ ডিরেক্টরস। শেয়ার হোল্ডাররা হলো কোম্পানির মালিক, আর বোর্ড হলো সেই মালিকদের নির্বাচিত প্রতিনিধি। বোর্ডই ঠিক করবে কোম্পানি কোন পথে যাবে, সিইও কে হবে, বড় সিদ্ধান্ত কি হবে না হবে এসব। বাংলাদেশে একটি লিস্টেড পাবলিক কোম্পানিতে সাধারণত 5 থেকে 20 জন বোর্ড মেম্বার থাকে। কেন এতজন? কারণ ব্যবসা একা একজনের মাথায় চলে না। কেউ ফাইন্যান্স বোঝে, কেউ আইন বোঝে, কেউ মার্কেটিং বোঝে, এইসব। আইন অনুযায়ী বোর্ডে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রাখা বাধ্যতামূলক। এরা মালিক না, মালিকের আত্মীয়ও না, এরা বাইরের নিরপেক্ষ বিশেষজ্ঞ। ওই 40% পাবলিক শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করা, যাতে মালিকরা অর্থাৎ আমি আর আফসার খেয়াল খুশি মতো কোম্পানি না চালাই। বছরে একবার সব মালিক বা শেয়ার হোল্ডারদের নিয়ে যে সভা হয় তাকে বলা হয় এজিএম বা বার্ষিক সাধারণ সভা। এখানেই ভোটের মাধ্যমে বোর্ড মেম্বারদের বাছাই করা হয়। এখন একটা বিষয় খেয়াল করুন, বাস্তবে ওই 40% আমজনতা অর্থাৎ পাবলিক শেয়ার হোল্ডাররা কখনোই একজোট হয়ে ভোট দিতে আসবে না। তাই আমার আর আফসারের হাতে থাকা ওই 30% + 30% অর্থাৎ 60% শেয়ারই বার্ষিক সভায় সবচাইতে বড় শক্তিতে পরিণত হবে। একেই বলে ইফেক্টিভ কন্ট্রোল বা কার্যকরী নিয়ন্ত্রণ। অর্থাৎ মালিকানা জনগণের সাথে ভাগ করলেও কোম্পানির গদি বা কন্ট্রোল কৌশলে আমরা আমাদের হাতেই রেখেছি। মালিকানা হলো অঙ্ক, কিন্তু নিয়ন্ত্রণ হলো কৌশল। ফেসবুকের মার্ক জাকারবার্গের কথা চিন্তা করুন। মেটা এখন $1 ট্রিলিয়ন কোম্পানি, কিন্তু মার্ক জাকারবার্গের শেয়ার সেখানে মাত্র 13 থেকে 14% এই মুহূর্তে। তবুও পুরো কোম্পানি তার কথাই চলে। কিন্তু কিভাবে চলে? কারণ ফেসবুকে আছে ডুয়েল ক্লাস শেয়ার সিস্টেম। জাকারবার্গের কাছে থাকা একটি শেয়ারের শক্তি বা ভোটিং পাওয়ার সাধারণ মানুষের হাতে থাকা 10টি শেয়ারের সমান। ফলে শেয়ার সংখ্যা কম থাকলেও ভোটিং ক্ষমতা জাকারবার্গের আছে 50%-এরও বেশি। ফলে ফেসবুকের ডিরেক্টর কারা হবে, কোম্পানি কোন দিকে যাবে, এসব পলিসি মেকিংয়ে তিনি মেজর রোল প্লে করে। বাংলাদেশে অবশ্য ফেসবুকের মতো এমন ডুয়েল ক্লাস শেয়ার নেই। বাংলাদেশে কোনো কোম্পানির ডিরেক্টর হতে ওই কোম্পানির নির্ধারিত ন্যূনতম পরিমাণ শেয়ার হোল্ড করতে হয়, যার পরিমাণটা কোম্পানি এবং রেগুলেশনের উপরে নির্ভর করে। সাধারণত সেটা 2% হয়ে থাকে।
যাই হোক, গল্প তো শুনলেন, কিন্তু বাস্তবে এই সিস্টেমটা অর্থাৎ এই শেয়ার বাজারের ব্যাপার স্যাপার কেন দরকার? 1602 সালে ডাচরা যখন মশলা আনার জন্য সমুদ্র পাড়ি দিত, তখন একা কারো পক্ষে পুরো জাহাজের খরচ দেওয়া সম্ভব ছিল না। ঝুঁকি ছিল অনেক। তখন তারা সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে জাহাজ পাঠাতো। জাহাজ ফিরে এলে লাভের মশলা সবাইকে ভাগ করে দিত। সেই কনসেপ্ট থেকেই আজকে শেয়ার বাজারের জন্ম। আজকের দিনের অ্যাপেল, গুগল বা টেসলার মতো কোম্পানিগুলো এত বড় হতে পারতো না যদি না পাবলিক তাদের টাকা দিত। স্টক মার্কেট হলো পুঁজিবাদী অর্থনীতির ইঞ্জিন। এবার আসি আমাদের বাংলাদেশে। আমাদের দেশে অনেকেই শেয়ার বাজারকে জুয়া খেলা মনে করে, কারণ তারা কোম্পানির খোঁজ না নিয়ে শুধু দাম বাড়তেছে এটা দেখেই শেয়ার কেনে। অনেকে কোম্পানির বিষয়ে ন্যূনতম খোঁজ খবর না নিয়ে কেবল স্পেকুলেশনের উপর ভিত্তি করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। ধরুন সামনে নির্বাচন, আপনার ধারণা নির্বাচনের পর অমুক দল ক্ষমতায় আসবে, সুতরাং আপনি সেই দলের আজ্ঞাবহ ব্যবসায়ীদের মালিকানাধীন কোম্পানির শেয়ার কিনতে শুরু করলেন, অর্থাৎ স্রেফ জুয়া খেলা। দেখুন, শেয়ার বাজার কোনো জাদুর কাঠি না, এটা একটা পার্টনারশিপ ব্যবসা। আপনি যখন শেয়ার কিনতেছেন, আপনি আসলে ওই ব্যবসার একটা ছোট্ট অংশের মালিক হচ্ছেন। তাই মালিকের মতো চিন্তা করুন, জুয়ারির মতো নয়, কারণ বুদ্ধিমানের টাকা বাড়ে আর বোকার টাকা পচে। এই ভিডিওটি শিক্ষামূলক, ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। প্র্যাকটিক্যাল ফিল্ডে শেয়ার বাজারে ইনভেস্ট করতে চাইলে রিসার্চ করুন এবং এক্সপার্টের সাথে কথা বলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন। ধন্যবাদ।